তো এই জঙ্গলে হাতি, হরিণ সবই দেখতে পাওয়া যায়, বন্য শূকর। ভগবানপুর আর ভগবানপুরটা পার করার সময় আবারও রাস্তা সেই ভাঁজ যেটা দেখতে পাচ্ছি, নিচের দিকে নামছি, নেবে অনেকটা খাড়াই হয়ে ওপর দিকে উঠতে হচ্ছে। জঙ্গলে রাত্রিবেলা গাড়ি পাস হতো না, অনেক গাড়ি একসঙ্গে জমা হলে তারপর সামনে পুলিশ ভ্যান থেকে এই জঙ্গলটাকে রাত্রিরে পাস করাতো। রাস্তার যে ভাইবটা, ল্যাম্পপোস্টের আলোগুলো থাকবে, গোটা রাস্তাটা ফাঁকা, কেউ কোথাও নেই, যত জোর পড়ে গাড়ি ভাগাও অত। হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তুষার নন্দী চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মার্চ মাসের 29 তারিখ, 3টের সময় যাত্রা করব পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা পুরুলিয়া যাব, চাপাডাঙ্গা আরামবাগ হয়ে ডিরেক্ট পুরুলিয়া চলে যাব। আর এই পুরুলিয়া যাওয়ার পুরো রাস্তাটা প্লাস পুরুলিয়াতে গিয়ে আমরা কি কি করব সেগুলো পুরোটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরুলিয়াতে যাওয়ার পর পুরুলিয়াতে আমরা থাকবো হচ্ছে চেমটাবুরু হোমস্টেতে। আর এই চেমটাবুরু হোমস্টেটা হচ্ছে একদিকে হচ্ছে গজাবুরু পাহাড়, অন্যদিকে চেমটাবুরু পাহাড়, এই দুটো পাহাড়ের মাঝখানে। আর আমরা পুরুলিয়া যাওয়ার পর দুপুরে স্নান করব হচ্ছে চেমটাবুরু পাহাড়ের পাদদেশে মরুভাষা ড্যাম আছে, সেই মরুভাষা ড্যামে, সেখানে চান করব এবং হোটেলে ফিরে আসব। এসে বিকালবেলা আবার আমরা যাত্রা করব হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এইগুলো দেখতে। আর এই পুরো ভিডিওটার কিন্তু তোমরা সঙ্গে থেকো, পুরো ডিটেলসটা তোমরা দেখতে পাবে। এরপর শুরু করব আবার হচ্ছে ভোর 3টের সময়, তখন দেখা হবে তোমাদের সঙ্গে মোটো ব্লগে। তো একবারে ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আর আজকের ব্লগে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরুলিয়া। দু রাত্রির জন্য আজকে আমরা পুরুলিয়ার জন্য বেরিয়েছি। আর আমি আমার টিপ মিটার করে দিয়েছি 0। আর রাস্তায় বেরোবার পরেই শীতকালের মতন গোটা রাস্তা পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনেটা, যেন মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। তো পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো। আগে রাস্তা কেমন এই পার্টে আমি সেটাকেই তোমাদেরকে দেখাবো, কোথা দিয়ে যাচ্ছি আর কিছুটা এগিয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। 14 আর রাস্তায় আমার পার্টনারের জন্য কিছুক্ষণ দাঁড়ানোর জন্য একটু দেরি হয়ে গেছে। আর এই যে মোড়টা দেখছো, এটা হচ্ছে আমার বলা হচ্ছে গজার মোড়। তো এখান থেকে ডিরেক্ট যাব আরামবাগ, কোথাও দাঁড়াবার চেষ্টা করব না আপাতত, একদম আরামবাগ পর্যন্ত ট্রেনে যাই, কেননা এই সময় যতটা ট্রেনে যাওয়া যাবে ততটাই ভালো। রাস্তা তো পুরো টারমাক রাস্তা, দেখেই বোঝা যাচ্ছে। একদম রাস্তায় নতুন লাইন করেছে, সাদা রং দিয়েছে, ফাটাফাটি রাস্তা একদম হবে আশা করছি। তো চলো। বাজার মোড় ছেড়ে বেশ কিছুটা এগিয়ে এসেছি। সামনে বোর্ড দেখতে পাচ্ছি, আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112, তারকেশ্বর 6। এই যে সামনে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ডান দিক নিলেই তারকেশ্বর যাওয়া যাবে। হাইওয়েটা নতুন করে হয়ে গেছে, অসাধারণ। এখানে বেশ হাইওয়েটা হয়ে গেছে, এখানে আগে জাম হতো প্রচুর পরিমাণে, হাইওয়েটা হয়ে যাওয়ার জন্য সেই জামটা আর হয় না। আর এই হচ্ছে একটা মজা, রাস্তা থাকবে পুরো ফাঁকা আর চারদিকে এরমভাবে লাইট জ্বলবে, পরিষ্কার রাস্তা একদম, যতটা খুশি করে গাড়ি ভাগিয়ে যাও। এটা আলাদা একটা মজা। সকালবেলা একটু হালকা গাছ শীত করবে, এই আমার যেটা অসাধারণ। যত বেলা বাড়তে থাকে রোদের তেজের জন্য গরম অস্বস্তি মনে হয়, কিন্তু যত ভোর বা আর্লি মর্নিং রাইড করা যাবে সেই সমস্যাটা হয় না, ফ্রেশ মাইন্ডে রাইড করা যায়। আর এখন আমরা সেটাই করছি। গজার মোড় থেকে ছেড়ে বেরিয়ে আসার পর রাস্তায় এত পরিমাণ কুয়াশা ছিল যে সেইভাবে গাড়ি ভাগাতে পারিনি, তো ধীরে ধীরে আসতে হয়েছে। এই মাত্র তারকেশ্বর পেরিয়ে আসার পর এখানে রাস্তায় কুয়াশা সেইভাবে দেখা যাচ্ছে না, তো চেষ্টা করছি যতটা সম্ভব রাস্তাটা কভার করার। প্রথম টোলগেট, আর এটা হচ্ছে রাউতারার কাছে। দেখা যাক কখন টোলগেট পাই। আপাতত রাত্রে বাইক চালানোর সময় এই যে রাস্তার যে ভাইবটা, ল্যাম্পপোস্টের আলোগুলো থাকবে, গোটা রাস্তাটা ফাঁকা, কেউ কোথাও নেই, যত জোর পড়ে গাড়ি ভাগাও অত, মানে সেটা অবশ্যই সেফটিকে সঙ্গে করে। এই যে তুমি দেখতে পাচ্ছ এখন তোমরা, রাস্তা পুরোটাই ফাঁকা আর সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, আর রাস্তাটা দেখতে লাগে শুধু তোমরা দেখো, অসাধারণ দেখতে লাগছে। আর্লি মর্নিংয়ে এটাই হচ্ছে আমার কাছে রাইড করার একটা সেরা মুহূর্ত। আমি সবসময় মানে এটাকে প্রেফার করি, এই জিনিসটাকে। তো সবসময় চেষ্টা করি আর্লি মর্নিংয়ে রাইড করার।
তো প্রথমে ভেবেছিলাম যে আরামবাগে দাঁড়াবো, কিন্তু আরামবাগে এখন দাঁড়াবো না, রাস্তা ফাঁকা পেয়েছি, ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। আরামবাগটা ক্রস করে যতটা পারি এগিয়ে যাব, তারপর কোনো একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো। তো এখন এখানে দাঁড়াচ্ছি না আপাতত। ঘড়িতে বাজে হচ্ছে 5:09, আর আছি হচ্ছে ভাদুর মোড়ে। আর আকাশের আলো জাস্ট ফুটতে শুরু করেছে হিসাবে, এখনো পর্যন্ত সেইভাবে ফোটেনি, অল্প অল্প ফুটেছে। তো ভালোভাবে ফুটে গেছে, এখনো রোদের তেজটা আসেনি। ঘড়িতে এখন বাজে 6:02, আর এখন আসি হচ্ছে বাঁকুড়ার গেলিয়াতে। আর এখান থেকে আমরা সামনেই বনলতা রিসর্ট আছে, ওখানে গিয়ে একটু রেস্ট নেবো মানে সেইভাবে না, চা খাবো, জাস্ট চা খেয়ে আবার বেরিয়ে যাব। আর চেষ্টা করব রাস্তায় টাইমটা যাতে মানে এক্সট্রা টাইম যাতে কম লাগে আমাদের, কেননা চেষ্টা করব টাইমের মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার। আর যত বেলা বাড়বে রোদ্দুরের তেজ হবে, আরও অস্বস্তিকর পরিবেশ হবে। তো গেলিয়াতে এলাম যে কোতলপুর, গেলিয়া এই জায়গাগুলোতে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। রাস্তা ভালো নয় বলতে এটাই, রাস্তায় খানাখন্দ আছে, রাস্তার উপর আবার আলাদা করে পিচ দেওয়া হয়েছে, সেগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, এইরকম ধরনের রাস্তা। এই দেখো এখানেই দেখতে পাচ্ছ এইরকম ধরনের রাস্তা। গাড়ি দেখলাম যে সেটা ভালো লাগলো। আমাদের ওদিকে আর এই ধরনের গরুর গাড়ি দেখা যায় না, এগুলো বাঁকুড়া বা মেদিনীপুর এইসব সাইডে গরুর গাড়িগুলো দেখা যায়। মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসে, কিংবা আরও নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এই গরুর গাড়ির মাধ্যমে ব্যবহার করা হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগুলো আজ পুরোটাই লুপ্ত হয়ে যেতে বসেছে। এখন তো এই যে সামনে দাঁড়িয়ে আছে বড় বড় ট্র্যাক্টর, এই ধরনের ট্র্যাক্টরের যুগ। আগে কিন্তু ওই গরুর গাড়ি, লাঙল এইসবের মাধ্যমেই সমস্ত চাষাবাদ, জিনিসপত্র, আদান প্রদান সব কিছুই হতো। ঘড়িতে বাজে 6:11, আর সূর্যের আলো অল্প অল্প করে বেরোতে শুরু করে দিয়েছে, মানে গায়ে লাগার মতন আলো, রোদ্দুরের তেজ। আর আমরা এই করতে করতে পৌঁছে গেছি জয়পুর সালদা। এটা হচ্ছে বাঁকুড়ার মধ্যে অবস্থিত জয়পুর, সামনেই জয়পুর জঙ্গল আসবে, তার আগে আছে বনলতা রিসর্ট। আর জয়পুরের সালদাতে এখন আমরা আসি। সেটা হচ্ছে বনলতা রিসর্ট, এসেই গেছি বনলতা রিসর্টে। চ আগেটা এগিয়ে যাবি, এখানে খাবি, এখানে খাবি। তো এসে গেছি বনলতা রিসর্ট। এখানে কিন্তু টাইম কাটাবার জন্য বা পিকনিক করার জন্য সেরা জায়গায় বনলতা রিসর্ট। আর দেখতেই পাচ্ছ ঢোকার মুখেই এখানে হরিণের একটা লোগো লাগানো আছে। এই জঙ্গলের মধ্যে হরিণ আছে, হাতি আছে, সমস্ত কিছুই আছে। এটাই হচ্ছে সেই জয়পুর জঙ্গল, দেখে নাও। আর মিউজিকের তালে একটুখানি তোমরা জঙ্গলের ভাইবটা নিয়ে নাও। ছোট ছিলাম তখন শুনতাম যে জয়পুর জঙ্গলে রাত্রিবেলা গাড়ি পাস হতো না, অনেক গাড়ি একসঙ্গে জমা হলে তারপর সামনে পুলিশ ভ্যান থেকে এই জঙ্গলটাকে রাত্রিরে পাস করাতো। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সেসব প্রায় সবই উঠে গেছে, আর এখন জঙ্গল আগের থেকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে আর একটা জিনিস এখানে লক্ষ্য করছি, একটু আগে এই গেলিয়া বা কোতলপুরে যখন ঢুকলাম তখন টেম্পারেচারটা গায়ে যেভাবে লাগছিল, জয়পুর জঙ্গলে ঢোকার পর পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ঢোকার পরেই কিন্তু ভালো রকম ঠান্ডা লাগছে। এটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গাছের কি মহিমা। গাছপালা অবশ্যই পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ, আর সেই গাছের মহিমাই এখানে লক্ষ্য করছি। এত পরিমাণ এখানে গাছপালা আছে যে এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বিভিন্ন জায়গায় জায়গায় এখানে হরিণের সিম্বল দেয়া আছে। এখানে অনেক ধরনের বন্য হরিণ আছে এবং সেই সঙ্গে সঙ্গে হাতিও পারাপার করে এখানে। তোমরা মাঝে মাঝেই হয়তো খবরে দেখে থাকবে যে বাঁকুড়ায় বা মেদিনীপুর এইসব এলাকায় হাতির উৎপাত, আর এই জঙ্গলেই থাকে সেই হাতিরা। আর এখানটার
আমেজটাই সত্যি আলাদা লাগছে, বলে বোঝানো যাবে না। জয়পুর জঙ্গল তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো দেখতে পারবে কতটা এলাকা জুড়ে এই বনভূমিটা দেখাচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক হালকা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছি জয়পুর জঙ্গলের মধ্যে বিভিন্ন লোকাল লোকেরা এখানে পাতা কুড়োচ্ছে, কাঠ কুড়োচ্ছে। এটা এই জঙ্গল এরিয়ার একটা মহিমা বা বিশেষত্ব বলাই যায়। ব্যাপার করে গাড়ির স্পিড যেন নির্দিষ্ট পরিমাণ রাখা হয়। তো এই জঙ্গলে হাতি, হরিণ সবই দেখতে পাওয়া যায়, বন্য শূকর বিভিন্ন জায়গায়। দেখো এখানে এক ধরনের বোর্ড দেওয়া আছে, এরকম বোর্ড দিয়ে দিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে এই বনের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে তারা রাস্তা পারাপার করে, আর সেই কারণেই। আর এখান থেকে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে জঙ্গলের কি মহিমা। বারবার ধরে একই কথা বলছি, এখানে ঢোকার পরেই, এই জয়পুর জঙ্গলে ঢোকার পরেই পুরো ওয়েদার পুরো চেঞ্জ। এত পরিমাণ ঠান্ডা লাগছে ধারণার বাইরে। একটু আগেই ছিলাম গরম লাগছিল আর এখন ঠান্ডা। আর এখানে রাস্তাটা দেখো কি সুন্দর, রাস্তাটা নিচু দিকে নেমেছে আবার ওপর দিকে উঠে গেছে। মানে এখান থেকে অসাধারণ দেখতে লাগছে। গোপ্রোতে এতটা ক্যাপচার করবে কি আমি জানি না, কিন্তু আমি নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি। রাস্তাটা নামছে আবার রাস্তাটা উঠছে, অসাধারণ। বাড়ি এবার দেখা যাচ্ছে, এতক্ষণে যতক্ষণ ছিলাম তার মধ্যে কোনো বাড়ি ছিল না, দোকানপাট ছিল না, শুধু সাইনবোর্ড দেওয়া আছে কোথায় কোন হোটেল আছে জঙ্গলের ভিতরে ছোটোখাটো সেগুলোর জন্য। কিন্তু এবার এখানে মানুষের জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে বাড়িও দেখা যাচ্ছে, দোকানপাট দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। এই যে চাষের জমিও শুরু হয়ে গেছে। আর একটু আগে জয়পুর জঙ্গলের মধ্যে সেসবের কোনোটাই দেখা যাচ্ছিল না, ঘন জঙ্গল ছিল। জঙ্গলটা শেষ করলাম, করেই জাস্ট একটু চা খেয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:56। আর এই ট্রিপটাতে আমি আমার বাইকের দুটো টায়ারই চেঞ্জ করেছি। পেছনের টায়ারটা লাগিয়েছি মেটিওর মোরগিপ এম বলে যে টায়ারটা আছে এমআরএফের, অফ রোডের টায়ার, এবং অফ রোড এবং সিটিতে দুটোতেই চালানো যায়। ও সামনেই দেখতে পাচ্ছি মন্দিরনগরী বিষ্ণুপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি বিষ্ণুপুর পৌরসভা। গেটটা দেখো তোমরা, এটাই হচ্ছে সেই বিষ্ণুপুরের গেটের আদলে তৈরি করা হয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আর সামনে লাগিয়েছি আমার বাইকে এমআরএফের জ্যাপার টাওয়ারটা, আর পেছনের টায়ারটা লাগিয়েছি মেটিওর মোরগিপ এম এই সিরিজের টায়ার। আর টায়ারটা পুরোটাই বলেছে অফরোডিং টায়ার। আপাতত এতক্ষণ যে বাইক চালালাম রাস্তায় যা খানাখন্দ ছিল কিছুই বুঝতে পারিনি, মানে টায়ারটা লাগিয়ে আমি স্যাটিসফ্যাকশান। আর টায়ারটা কেমন কি রিভিউ দিচ্ছে আমি এই ট্রিপটা করে আসার পর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা তো হলো একটা টায়ারের বিষয়। টায়ার ছাড়াও আমি যে ভিডিওটা আপলোড করে দিয়েছি তোমরা হয়তো দেখেছো, এক্সরের আমি যে হেলমেটটা ইউজ করছি এক্সর ভেনামাস, হেলমেটটা পরে যথেষ্ট কমফোর্টেবল ফেস করছি। প্যাডিংগুলো খুব সুন্দর, আর হেলমেটটাও বেশ ভালো, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে না। মাত্র 1600 গ্রাম ওয়েট, আর হেলমেটটা পরে দারুণ লাগছে। হেলমেটটা কেমন লেগেছে তোমাদের সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে সেটা। আর টায়ারটার রিভিউটা আমি ওখানে অফরোডিং যদি করি পুরুলিয়ায় গিয়ে, সেখানে অফরোডিং করার পর বাড়িতে এসে কিরম কি ফিল করছি টায়ারটার জন্য সেটা অবশ্যই তোমাকে জানাবো বা তোমাদেরকে জানাবো। সেখানে একটু ট্রেন থাকবে না তা কি হয়, দূরে দেখতে পাচ্ছি মালগাড়ির রেক যাচ্ছে। এই যে পিছনের বগিটা, এই বগিটা সত্যি অসাধারণ। এই বগিটার পিছনে যদি থেকে ভ্রমণ করা যায় সেটা দারুণ লাগে, এটা মনে হয়। কিন্তু শুনেছি এই পিছনে যারা মালগাড়ির বগিতে বসে ডিউটি করে তাদের জীবনটা সত্যি প্যাথেটিক, সারাক্ষণ ওই পিছনে বগির মধ্যে পড়ে থাকতে হয়। আর আমাদের তো ভালো লাগে, কিন্তু যারা ডিউটি করে তাদের ভালো লাগে না। তো এখনও পর্যন্ত যতখানি হয়েছি ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো, আর বেশিরভাগ রাস্তাটাই হচ্ছে এরকমভাবে নিচে নামতে হবে আবার ওপরে উঠতে হচ্ছে, জাস্ট ফাটাফাটি। আর টারম্যাকগুলোতে অসাম কাটছে গাড়ি, অসাম। আর অযোধ্যা 129 কিলোমিটার। তো চলো, পেয়ে গেছি। নিচে থেকে উপরে উঠছে আবার নিচে নামছে, দেখো তোমরা শুধু, জাস্ট অসাম লাগছে। গোপ্রোতে কতটা ক্যাপচার করছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তো খালি চোখে দারুণ ফিল করছি। এটা অসাধারণ লাগছে এই রাস্তার ভাঁজগুলো টপকাতে। 83 কিলোমিটার, কিন্তু রাস্তা একদম
ক্রিস্টাল ক্লিন একদম রাস্তা, পুরো রাস্তাটাই 80-90 এইভাবে টেনে আসছি, কোনো সমস্যা নেই আপাতত। আর রাস্তায় দু একটা জায়গায় একটু কনজেকশন আছে, সেগুলো বাদ দিলে রাস্তা পুরো একদম মাখন বলা যেতে পারে। নেমে গেছে অনেকটা নিচু, আবার নেমে উপর দিকে উঠতে হচ্ছে। এখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে যাচ্ছে বাঁকুড়া টাউনের দিকে। তো আমরা ওদিকটা না নিয়ে আমরা যাব হচ্ছে সোজা স্টেট পুরুলিয়া, দেখাচ্ছে 79 কিলোমিটার। হচ্ছে কুমিরদা বলে একটা জায়গায় বাঁকুড়ার, আর ঘড়িতে টাইম এখন 7:52। আর এতক্ষণ যে রাস্তাটা আমরা ক্রস করলাম, পুরো রাস্তাটাই ছিল মাখন। রাস্তায় কোনো খানাগন্ধ নেই, গর্ত নেই, জাস্ট মাখন এক কথায় বলা যায়। এভাবে স্কুল থেকে রাস্তায় লাইন দিয়ে পরপর 2-3 জন মিলে বাড়ি ফিরতাম, এই জিনিসগুলো দেখে মনে পড়ছে। সেই সব দিন সময় অনেক আগেই পার করে এসেছি। বাচ্চাগুলো যাচ্ছে এইভাবে দেখে মনে পড়লো পুরাতন দিনের কথা, তো সেটাই একটুখানি ফুটেজের মধ্যে রাখার চেষ্টা করলাম। 2 নম্বর চালু টোল পড়লো, মানে রানিং আছে এরকম টোল পড়লো 2 নম্বর এটা নিয়ে। আর এর আগেও মাঝখানে দুটো পেয়েছিলাম, সেগুলোতে জাস্ট কাজ হচ্ছিল, সব নিয়ে এটা 4 নম্বর টোল বলা যায়। বারবার ধরে একই কথা বলছি, রাস্তায় কোনো খানাখন্দ নেই। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত 150 মিটার রাস্তা পার করেছি। আর জায়গার নাম হচ্ছে কাশীবেদ্দা। বেশ জায়গার নামগুলো এখানে ইন্টারেস্টিং, অসাধারণ রাস্তা, সেই সঙ্গে নিত্য নতুন জায়গার নাম। কি নাম? কাশীবিদ্যা। ভগবানপুর আর ভগবানপুরটা পার করার সময় আবারও রাস্তার সেই ভাঁজ যেটা দেখতে পাচ্ছি, নিচের দিকে নামছি, নেবে অনেকটা খাড়াই হয়ে ওপর দিকে উঠতে হচ্ছে। পুরুলিয়ায় যাওয়ার পথে রাস্তার এই চরিত্রটা দারুণ লাগছে। বেশ কয়েক জায়গায় এই ধরনের রাস্তার ভাঁজ দেখতে পাচ্ছি। যেখানে আছি এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 45 কিলোমিটার, কিন্তু পুরুলিয়ায় যাচ্ছি পাহাড় আর ঝর্ণা দেখতে। তো সেই পাহাড় দেখতে যাওয়ার আগেই পাহাড়ের একটা ছোট ঝলক দেখে চোখ আকৃষ্ট হয়ে গেছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 8:39, আর এখন আমরা আছি পুরুলিয়া জেলার মধ্যেই লালপুর কলেজ মোড় বলে একটা জায়গা। আর আমরা যেখানে যাব চেমটাবুরু হোমস্টে, সেটা দেখাচ্ছে এখনও প্রায় 86 কিলোমিটার। তো রাস্তাটা এখনও পর্যন্ত যা পেয়েছি পুরো মাখন রোড, কোথাও কোনো খানাখন্দ নেই। গাড়ি ভাগিয়েছি প্রায় 80-90 এরকম স্পিডে। এখনও পর্যন্ত রাস্তা ভালোই আছে, ভালো মানে খুব ভালো। এখন বাজে হচ্ছে 8:49, আর আমরা এখন আছি হচ্ছে পুরুলিয়া জেলার মধ্যে গুড়দাতে। আর বেশি দেরি করব না, এবার সকালে ব্রেকফাস্টটা করে নেবো। সকালে সেইভাবে কিছু খেয়ে আসা হয় না, শুধু জাস্ট 1 কাপ চা খেয়েছি বনলতা রিসর্টের ওই জায়গাটা করে। তো ফাঁকা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এবার খেয়ে নেবো। এখনও আমাদের যে রিসর্টটা বুক করা আছে সেখানে দেখাচ্ছে 2 ঘন্টা যেতে টাইম লাগবে। আছি তো গুড়দাতে। তো এখান থেকে সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে, পুরো রাস্তাটা হচ্ছে একদম সিধা উপরে উঠে গেছে একদম। গোপ্রোতে কতটা ক্যাপচার করতে পারছে জানি না। এখন নেমে এলাম নিচে, এখন রাস্তাটা দেখাচ্ছে পুরো উপরে উঠছে। আবার যাওয়ার পথে এই যে ঝান্ডা বিরিয়ানি অ্যান্ড চাউমিন সেন্টার, এখান থেকে আলু পরোটা খেলাম আর চানা খেলাম। খেয়ে এবার বেরিয়ে পড়েছি। এবার চেষ্টা করবো ডিরেক্ট একদম লোকেশনে যাওয়ার জন্য। তাও দেখাচ্ছে এখান থেকে 2 ঘন্টা লাগবে। এখন আছি হচ্ছে পুরুলিয়া জেলার সিধু কানু বিরসা যে ইউনিভার্সিটি, সেটা এই যে আমার ডান দিকে তোমরা ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিধু কানু ইউনিভার্সিটি। আর এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির জামও পড়ে গেছে সেইভাবে। আমাদের গন্তব্যের পথে আমরা পৌঁছে গেছি 5 নম্বর টোল প্লাজায়। আর এটা নিয়ে আমরা 5 নম্বর টোল ক্রস করছি। আর এখানে এত জাম, মানে ধারণার বাইরে। সিগন্যাল সেইভাবে এখানে দেখা যায়নি, যে যেমন পারছে যেদিকে পারছে গাড়ি নিয়ে যাচ্ছে। তো এখনও আমাদের যা গুগল লোকেশন দেখাচ্ছে যেতে টাইম লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতন। একটা টোলগেট সামনে পেয়ে গেছি, এটা আমাদের যাত্রার 6ষ্ঠতম টোলগেট। এখান থেকে রাঁচি দেখাচ্ছে 85 কিমি, আর অযোধ্যা পাহাড় 55 কিমি। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে দেখাচ্ছে 18 কিমি। বেশিক্ষণ টাইম লাগবে না, আশা করছি আধ ঘন্টার মধ্যে ঢুকে যাব। ফাইনালি কিন্তু আমরা আমাদের যে ডেস্টিনেশন চেমটাপুরু পাহাড়ের কাছে, সেখানে কিন্তু
আমরা এসেই গেছি আর আমরা পাহাড়ে চড়াও শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ ধারের পাহাড়গুলো গ্রীষ্মকাল পড়ে গেছে বলে পাহাড়গুলো আর কিন্তু সবুজ নেই, ঘাসগুলো পুরো জ্বলে গেছে। আর আপ ডাউন করে আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে উঠে এসেছি। দু একবার গুগল ম্যাপে ভুল লোকেশন দেখানোর জন্য একটু উল্টো রাস্তা যেতে হয়েছিল, কিন্তু আবার লোকাল লোকেদের জিজ্ঞেস করে আবার মূল ট্র্যাকে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ সামনের দুটো পাহাড়। আমার গন্তব্যের লোকেশনটা এখন কিছুটা এরকম, ডান দিক বাঁ দিক দুদিকেই কোনো না কোনোভাবে পাহাড় পড়ছে আর তার মাঝখান দিয়ে রাস্তা। গ্রীষ্মকাল হওয়ার জন্য গাছের সমস্ত পাতা ঝরে গেছে। আর যেটা দেখা যাচ্ছে এখানে অল্প কিছু গাছে পলাশ ফুল ফুটেছে, অল্প আছে, কেননা দিন 10-12 আগে পর্যন্ত পলাশ ফুল ছিল আমি যতদূর শুনেছি। এখন সমস্ত পলাশ ফুলই ঝরে গেছে, আর কিছু পলাশ ফুল নেই। ওই গাছে কয়েকটা করে লাল ফুল ফুটে আছে। আর এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার ভিউটা কিছুটা এরকম, কখনো নামছি কখনো উঠছি, জায়গার ডেস্টিনেশনে তো এখনো পৌঁছাতে পারলাম না। তবে গুগল ম্যাপ দেখাচ্ছে এসেই গেছে, আর 2-3 মিনিট লাগবে। এখানকার বাড়িগুলো সব হচ্ছে পাথর দিয়ে গাঁথা, এইভাবে উপর দিকটা ইটের নিচের দিকটা পাথরের। এদিকে আমার রাস্তা প্রচণ্ড খারাপ, এখানেই তো দেখাচ্ছে। এই যে যতটা সম্ভব আমাদের লোকেশান চেমটাপুরু হোমস্টে, এই যে আমাদের লোকেশান। দেখতে পেয়ে গেছি আমাদের পার্টনাররা এসে গেছে। হ্যাঁ, নাবো। ফোন লাগছে না তো, ফোন লাগছে না তো, রিং হয়েছে। ভোরবেলা বেরোবার পর এতখানি জার্নি করে আসার পর, প্রায় 280 কিলোমিটার জার্নি করে আসার পর এসে পৌঁছেছি আমাদের চেমটাপুরু হোমস্টে। আর এখান থেকে বিকেলবেলা আপার ড্যাম লোপার ড্যামটা করার ইচ্ছা আছে। চেমটাপাড়া পাহাড়ের পাদদেশে মরুবাসায় চান করার পর আমরা যাব আপার ড্যাম লোয়ার ড্যাম এবং মুখোশগ্রামে। তো ভেতরকার পরিস্থিতিটা কিছুটা এরকম। এদিকে দুটো ঘর আছে, এদিকে একটা ঘর আছে। ঘরের নাম আছে এখানে, যেমন ঘরের নাম ছৌ আছে, এখানে ঘরের নাম ভাদু, ওটা টুসু। আর এই যে এখানে আছে আমার বাইক এটা। আর এখানে দুটো পাহাড়ও আছে পাশাপাশি। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চেমটাপুরু পাহাড়। আর এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো লোকাল বাড়ি, একদম টালির চাল মাটির বাড়ি। পরিবেশটা ভালো, শুধু গরমকাল বলে এরকম লাগছে। এটা যদি বর্ষাকাল বা বসন্তকাল, মানে আরও 10-15 দিন আগে আসা যেত, তাহলে চারিদিকটা পুরো পলাশে ভরে থাকতো। কিন্তু এখন পলাশটা ঝরে গেছে। ঠিক আছে, আমরা টেক করতে এসেছি, আশেপাশের মুখোশগ্রাম এইগুলো ঘুরবো। আর আমাদের রুমের দেওয়ালে বিভিন্ন ধরনের ছৌ নাচের নৃত্য প্রদর্শনের যে চিত্র, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর জার্নি ভালো হয়েছে, অসাধারণ জার্নি। ম্যাক্সিমাম রাস্তাটা ছিল খুব ভালো, কোনো অসুবিধা হয়নি। আর এতটা বাইক চালিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তাই এবার যাব চেমটাপুরুর পাদদেশে মরুবাসা ড্যামে চান করতে। তার আগে আমাদের রুমগুলো একটু দেখিয়ে নিই। আমি যে রুমটা নিয়েছি সেই রুমটার নামটা লেখা আছে, দেখতে পাচ্ছ, টুসু। আর এই রুমের ভেতর দুখানা বড় বড় বেড দেওয়া আছে, যেখানে 3জন 6জন তো থাকাই যায়, 2জন 4জনও খুব ভালোভাবে আরামসে থাকতে পারবে। একটা ফ্যান দেওয়া আছে, বাথরুমটাও বেশ বড়। এখানে কোমোড সিস্টেম আছে, বেসিন আছে, আর গিজারের ব্যবস্থা করা আছে। কেননা এখানে সকালবেলার দিকটা ভালো রকম ঠান্ডা পড়ে, দিনের বেলা গরম পড়লেও সকালবেলার দিকটা ভালো রকম ঠান্ডা পড়ে, সেই জন্য গিজারটা খুব কাজে লাগবে এখানে। আর এই হচ্ছে আমাদের ঘরটাও খুব বড় রকমের ঘর, ছিমছাম ঘর, একদিকে ঠিকঠাকই আছে। এরপর আমরা যাব হচ্ছে চেমটাপুরু পাহাড়ের পাদদেশেই যে মরুবাসা ড্যাম আছে, সেই মরুবাসা ড্যামে স্নান করতে। ওখানে একটু চান করে রিফ্রেশ হয়ে নেব, তারপর এসে খাওয়া দাওয়া করবো। এটাই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। আমরা যেখানে রুম নিয়েছি পুরুলিয়ার, সেখান থেকে এই মরুবাসা ড্যামটা হচ্ছে
2 মিনিটের হাঁটা পথ, খুব সহজে এখানে চলে আসা যায়। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চেমটাবুরু পাহাড়। এটা চেমটাবুরু পাহাড়ের একদম গোড়াতেই হচ্ছে এই মরুবাসা ড্যামটা। এখানেই আজকে চান করব, রিফ্রেশ হব এখানে। দেখতে পাচ্ছ পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর। এখানে এসে জানতে পারলাম এই পাহাড়ের চারিদিকটা লালে লাল হয়েছিল অন্তত দিন 15 আগে পর্যন্ত, কিন্তু আজকে মার্চ মাসের 30 তারিখ, গ্রীষ্মকাল হয়ে যাওয়ার জন্য এখানে সমস্ত ফুল ঝরে গেছে। আর পাহাড়ের জলটা পাদদেশটা দেখো কতটা ক্রিস্টাল ক্লিয়ার, সমস্ত কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে এই মরুবাসা ড্যামের জলের। আর দূরে ওই যে চেমটাবুরু পাহাড়, পরিকল্পনা আছে টেক করার, কিন্তু যে হারে এখানে দিনের বেলা গরম, জানি না টেক করতে পারবো কি না, সেটা আপকামিং ভিডিওতে তোমরা জানতে পারবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে আর একটু বেশি করে ভিডিওটা পাঠাতে দাও। আজকে এখান পর্যন্তই। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, মানে আজকের বিকালে আমরা যখন ভ্রমণ করব মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।